আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সম্পূর্ণ ভিন্নধর্মী একটা বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের এই ভিডিওটা করা। আজকে আলোচনা করব হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম সাজেশনস। আসলে আপনারা যারা এইচএসসি এক্সাম শেষ করেছেন তারা আসলে অনেক চিন্তিত থাকেন প্র্যাকটিক্যাল নিয়ে। আসলে প্র্যাকটিক্যাল খাতা কিভাবে লিখতে হয় বা খাতা কিভাবে জমা দিতে হয়, প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কি, প্র্যাকটিক্যাল পরীক্ষায় ভাইভায় আসলে কি প্রশ্ন করা হয় বা কোন ধরনের প্রশ্ন করা হয়, বা ভাইবার আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি, সেই জিনিসগুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। প্র্যাকটিক্যাল এক্সামের ইস্যুটা আসলে সবার প্রথম যেটা আসে সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল খাতা বা আমাদের ল্যাবরেটরি নোটবুক। সো এই ব্যাপারটায় আপনারা অনেকেই খুব আহামরি অনেক কিছু ভেবে ফেলেন যে প্র্যাকটিক্যাল খাতার লেখাগুলো বুঝি অনেক বেশি অতি অসাধারণ কিছু টাইপের হতে হবে, বা প্র্যাকটিক্যাল খাতা যদি হাতের লেখা খারাপ হয় তাহলে মার্কস কমে যাওয়ার সম্ভাবনা থাকে কিনা বা কিছু। এই ধরনের কোনো সম্ভাবনা নাই। প্র্যাকটিক্যাল খাতাটা কত সুন্দর হাতের লেখা সেটার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে কতটা স্বচ্ছ লেখা, মানে এখানে আপনার কত পরিষ্কারভাবে আপনি উপস্থাপন করতে পারেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি ওই কত সুন্দর, কার হাতের লেখা কত সুন্দর বা হাতের লেখা সুন্দর হলে মার্কস বেশি পাওয়া যাবে এই সেক্টরে, সেটা হাতের লেখা সুন্দর হলে মার্কস বেশি পাওয়া যেতেই পারে, সেটা ভিন্ন সেক্টরে। বাট এই সেক্টরে যে আপনি প্র্যাকটিক্যাল খাতায় হাতের লেখা অতি অসাধারণ হওয়ার কারণে যে মার্কস আপনার বেশি দিবে, বা আপনার হাতের লেখা মোটামুটি বা অন অ্যান অ্যাভারেজ হওয়ার কারণে যে আপনার মার্কস কম আসবে, ব্যাপারটা মোটেও এরকম না। সো আপনি এই ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারেন। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যে ল্যাবরেটরি নোটবুক বা প্র্যাকটিক্যাল খাতা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। কোনো কিছু মিস করবেন না। অবশ্যই অনেকে হচ্ছে ফাঁকিবাজি করে যে প্র্যাকটিক্যাল খাতার মাঝখান থেকে প্রথম পার্টটা শেষ পার্টটা একটু ঠিক রেখে মাঝখান থেকে অনেক উল্টাপাল্টা লিখে রাখে। সেই কাজটা করবেন না। যদিও টিচাররা কখনো এটা এক্সপ্লোর করে না, ওইভাবে লাইন বাই লাইন এক্সপ্লোর করে না, বাট এটা আসলে আপনাদের এথিক্সের জায়গা থেকে আপনাদের কখনো এটা করা উচিত না। যেহেতু এটা আপনাদের এক্সাম, সো এক্সামগুলো হচ্ছে আসলে ওইভাবে ওই দৃষ্টিভঙ্গি ওই চিন্তা নিয়ে আসলে দেওয়া উচিত। সো আরেকটা ব্যাপার হচ্ছে যে প্র্যাকটিক্যাল খাতায় মার্কস কত। প্র্যাকটিক্যাল খাতায় আমাদের 5 মার্কস সিলেক্টেড থাকে। 5 মার্কস হচ্ছে সিলেক্টেড থাকে প্র্যাকটিক্যাল খাতায়। সো এখানে কোথাও কারো জন্য মানে কারো কম বেশি পাওয়ার আসলে কোনো সুযোগ নাই। সবাই আসলে 5 মার্কস পাবে আর কি। ওকে, এবার হচ্ছে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। এখানে আমার বলার মতো অনেকগুলো তথ্য আছে। এক হচ্ছে যে আপনি লিখিত পরীক্ষাগুলোতে আপনি কি কি লিখবেন বা কিভাবে লিখবেন, আপনি কিভাবে বুঝবেন যে আপনার কি লেখা উচিত। এক্ষেত্রে সবসময় মনে রাখবেন, আপনার লিখিত পরীক্ষায় আপনাকে যেই এক্সপেরিমেন্টটা লিখতে দেওয়া হবে সেটা অ্যাটলিস্ট আপনাকে 3টা সেক্টর মাথায় রেখে আপনাকে লিখতে হবে। অর্থাৎ আপনাকে ডেটা ঠিক মতো লিখতে হবে, অর্থাৎ ডেটা আছে এমন এক্সপেরিমেন্টটা লিখতে হবে, অথবা আপনার যে এক্সপেরিমেন্টের মধ্যে ডেটাটা থাকতে হবে, প্লাস ক্যালকুলেশন বা হিসাবটা আপনার থাকতে হবে, রেজাল্ট এবং ফলাফলটা লিখতে হবে। কারণ হচ্ছে কি, এই 3টার উপরে আলাদা করে মার্ক ডিস্ট্রিবিউট করা থাকে। সুতরাং আপনি যদি এর মধ্যে থেকে কোনো একটা বাদ দেন বা কোনো একটা যদি আপনার মিসিং হয়ে যায়, তাহলে সেখান থেকে আপনার ওই মার্কসগুলো কিন্তু মাইনাস হবে। সুতরাং আপনার এই পার্টগুলো আপনার লেখার মধ্যে পারফেক্টলি থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে লিখিত পরীক্ষায় আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, যে লিখিত পরীক্ষা আপনি যে এক্সপেরিমেন্টটা দেখেন, এক্সপেরিমেন্ট কোনটা লিখবেন সেটা কিন্তু আপনি প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন থাকুক বা বড় ভাই বোনরা যারা আছে যারা পরীক্ষা দিয়েছে, প্রশ্নগুলো কিন্তু চেঞ্জ হয় না, প্রত্যেক বছর প্রশ্ন সেম হয়। সুতরাং গত বছরে কি প্রশ্ন হয়েছে, কি লিখেছে, সেইখান থেকে কিন্তু আপনি প্রশ্ন সংগ্রহ করে কিন্তু আপনি আগেই ধারণা নিতে পারেন আপনার লিখিত পরীক্ষায় কি লিখতে হবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনাদের একটা বুদ্ধি শিখাই দিই, সেটা হচ্ছে কি, দেখেন আমরা যখন প্রথমে খাতা নেই তখন প্রত্যেকটা রুমে কিন্তু ইনভিজিলেটর থাকে, অর্থাৎ পরিদর্শক যখন থাকে তখন কিন্তু আপনি দেখে দেখে লিখতে গেলে বা দেখা দেখি করলে সেই জিনিসটা একটা বাজে ইম্প্যাক্ট বা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার উপরে পড়তে পারে। সেক্ষেত্রে আপনার যেটা দায়িত্ব থাকবে সেটা হচ্ছে, আপনি এক্সপেরিমেন্টটা আগে থেকে তো জেনেই গেলেন যে আসলে এক্সপেরিমেন্ট কোন ধরনের এক্সপেরিমেন্ট বা কোনটা আমাকে লিখতে হবে, কোন প্র্যাকটিক্যালটা আমাকে লিখতে হবে। সেক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, তার মূল তত্ত্ব, প্রয়োজনীয় উপকরণ, অ্যাটলিস্ট এই 2টা জিনিস আপনারা একটু মুখস্থ করে যাবেন। মুখস্থ করে যাওয়ার কারণ হচ্ছে, যখন ইনভিজিলেটর থাকে তখন আপনার কোনোভাবেই যাতে আপনার সময়টা নষ্ট না হয়, আপনার সময়টা যাতে কাজে লাগে। হ্যাঁ, সো লিখিত পরীক্ষায় তাহলে তথ্য কি, যে আপনি পূর্ববর্তী পরীক্ষাগুলো থেকে সাজেশনস নেবেন, পূর্ববর্তী পরীক্ষাগুলোতে যে কোয়েশ্চেন্স আছে সেখান থেকে আপনি সেগুলো কালেক্ট করবেন, এবং এই লিখিত পরীক্ষায় হচ্ছে
যে অ্যাটলিস্ট হচ্ছে মূল যেটা আমরা তত্ত্ব বলি, তত্ত্ব এবং প্রয়োজনীয় উপকরণ অ্যাটলিস্ট এই পার্টটুকু একটু মুখস্থ করে যাবেন, যাতে আপনি লেখাটা আপনি খুব স্মুথলি শুরু করতে পারেন, আপনার কোনোভাবে যাতে সময় নষ্ট না হয়। এবং আবারও বলছি, লিখিত পরীক্ষায় এই তথ্যগুলো আপনাকে রাখতেই হবে, কারণ এইগুলোর উপরে ইন্ডিভিজুয়ালি হচ্ছে আপনার মার্কস দেওয়া থাকে। সুতরাং এগুলোর কোনো একটা মিস হলে কিন্তু আপনার ওই মার্কসটা আপনার টোটাল মার্কস থেকে মাইনাস হবে। তো লিখিত পরীক্ষা পার্টটা গেল। এরপরে আসলে আমাদের মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষায় কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ? সবার প্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার অ্যাটায়ার, অর্থাৎ আপনার পোশাক পরিচ্ছদ। আপনি অবশ্যই কলেজ ড্রেসে যাবেন। কলেজ ড্রেসে গেলে আপনি অবশ্যই সুন্দর এবং পরিষ্কার একটা পোশাক পরে যাবেন। এবং বলা হয় যে আপনার পোশাকটা, কিংবা আপনি ফুল হাতা পরলে অবশ্যই সেটা কোনোভাবে ভাঁজ করবেন না। এটা ফুল হাতা বোতাম ইউজ করে আপনি ভাইবা বোর্ডে যাওয়ার বা ভাইবা যেখানে যেখানে নিবে সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। তো পোশাক পরিচ্ছদ ব্যাপার হচ্ছে এটা। আর সবসময় ইতিবাচক আচরণ করবেন। ইতিবাচক আচরণ বলতে আমি কি বোঝাতে চাচ্ছি একটু খেয়াল করেন। আমাদেরকে অনেক সময় প্রশ্ন করা হয়, বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। প্রশ্ন করলে আমরা আসলে কি করি সেটার ধরেন আমি একটা প্রশ্ন জানি না, বাট আমি এমন একটা ভাব নিচ্ছি বা এমন একটা ভাব করতেছি যে আমি আসলে জানতাম বাট এখন আমার মনে নেই। মোটেও এরকমটা করবেন না। দেখেন, আমরা সব জানতা শমশের না। আপনার যে ভাইবা যে লোকটা বা যে শিক্ষক আপনার ভাইবা নিচ্ছে সেও কিন্তু সবকিছু জানে না। সুতরাং আপনার এইটা ভাবার কোনো রিজন নাই যে আপনার ভাইবা বোর্ডে আপনাকে একটা প্রশ্ন করা হইলো কিন্তু আপনি প্রশ্ন উত্তর পারলেন না, তার মানে হচ্ছে আপনার এটা নেগেটিভ আনসারে চলে যাবে। আপনি যদি কখনো কোনো প্রশ্ন করে, শিক্ষক প্রশ্ন করে বা ভাইবা বোর্ডে প্রশ্ন করে, আপনি যদি উত্তরটা জানেন তাহলে বলে দিবেন পারফেক্টলি। আর যদি কোনোভাবে না জানেন তাহলে তাকে সরাসরি বলে দিবেন, সরি স্যার, আমার এই প্রশ্নটা এই মুহূর্তে আমার মাথায় নাই, কিংবা আমি এই প্রশ্নটা সম্পর্কে অবগত নই। এইটুকু বলে দিলে সেটা হচ্ছে আপনার শিক্ষক আপনার এটা ইতিবাচক আচরণ বা ইতিবাচক দিক হিসেবে এটা সবসময় কনসিডার করবে ভাইবা বোর্ডে। প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তরে আপনাকে কি কি ধরনের প্রশ্ন করতে পারে আপনাকে? মূলত হচ্ছে ভাইবা বোর্ডে দুই টাইপের প্রশ্ন হয়। এক নাম্বার হচ্ছে যে আপনার ব্যক্তিগত আপনাকে প্রশ্ন করতে পারে, আপনি কেমন, আপনার ব্যক্তিত্ব কেমন, আপনি কোথায় থাকেন, আপনার বাবা মায়ের নাম কি, কিংবা আপনি কেমন ফ্যামিলিতে বড় হয়েছেন, বা কোন টাইপের আপনার ইন্টারেস্ট কি, এই টাইপের ইস্যু নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। এটা পার্সোনাল কোয়েশ্চেন্স বলি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনার একাডেমিক যে প্রশ্নটা, সেটা হচ্ছে কি, খেয়াল করবেন সবসময়, মূলত ভাইভা বোর্ডের হচ্ছে আমি আমার প্রাতিষ্ঠানিক মানে আমার ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক এই দুই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতে পারি যে প্রশ্ন ভাইভা বোর্ডে যদি আপনাকে প্রশ্ন করা হয়, ডেফিনেটলি হয়তো আপনার ব্যক্তিগত কোয়েশ্চেনের বাইরে গিয়ে যদি কোয়েশ্চেন করে, ব্যক্তিগত বলতে আমি বোঝাচ্ছি যে আপনার ব্যাপারে যদি জানতে চায় সেইটার বাইরে গিয়ে যদি প্রশ্ন করে, তাহলে ডেফিনেটলি আপনি যেই এক্সপেরিমেন্টটা লিখতেছেন সেই এক্সপেরিমেন্টের উপরে আপনাকে প্রশ্ন করবে। সুতরাং আপনার কাজ হলো যে আপনি যে এক্সপেরিমেন্টটা লিখবেন সেই এক্সপেরিমেন্টটা পরীক্ষার আগের দিন রাতে সেটা আপনি ভালো করে দেখে যাবেন, খুঁটিনাটি যত ধরনের কোয়েশ্চেন ওইখান থেকে কোয়েশ্চেন্স ওইখান থেকে আসতে পারে, সম্ভাব্য সবগুলো প্রশ্ন উত্তর আপনি একটু কষ্ট করে দেখে যাবেন। তাহলে অ্যাটলিস্ট ভাইভা বোর্ডে আমি পারি না, আমি জানি না, এ ধরনের উত্তর দিতে হবে না। তারপরেও যদি শিক্ষক যদি এই সব কিছুর বাইরে বা টপিকের বাইরে কোয়েশ্চেন করে, যদি আপনার জানা থাকে আপনি ডেফিনেটলি সেটা উত্তর দিয়ে দিবেন। আর যদি আপনার জানা না থাকে আপনি সরাসরি তার কাছে হচ্ছে স্বীকার করে নেবেন যে এই বিষয়টা আপনি জানেন না, কিংবা এই বিষয়টা সম্পর্কে আপনি অবগত নন। ওকে, এই ছিল আসলে মানে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলোতে কিরকম হয়, কেমন হয়, বা প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো মানে কিভাবে ফেস করতে হয়। এক্ষেত্রে আমাদের কিছু কমন কোয়েশ্চেন্স থাকে, প্র্যাকটিক্যাল নিয়ে কিছু কমন কোয়েশ্চেন্স থাকে। সেই কোয়েশ্চেন্সগুলো আমি এখানে লিখে রাখার চেষ্টা করছি, হয়তো এখানে আরো কোয়েশ্চেন্স আপনাদের অ্যাড হইতে পারে। যদি কারো কোয়েশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে করতে পারেন, আমি চেষ্টা করব আপনার ওইখান থেকে রিপ্লাই দেওয়ার। তবে এইখান থেকে আমি চারটা কোয়েশ্চেন আমি তুলে আনার চেষ্টা করছি। এই চারটা কোয়েশ্চেন উত্তর আমি বেশ কিছু অলরেডি দিয়ে দিছি। যেমন প্র্যাকটিক্যাল খাতায় হচ্ছে হাতের লেখা অতি অসাধারণ হওয়া দরকার কিনা, অবশ্যই না, তবে অবশ্যই আপনার প্র্যাকটিক্যাল খাতায় আপনার লেখা স্বচ্ছ অর্থাৎ ডিসেন্ট ওয়েতে থাকা দরকার।
দ্বিতীয় হচ্ছে পকেটে টাকা রাখা লাগে কিনা। পকেটে টাকা রাখা লাগে কিনা বলতে আমরা বোঝাচ্ছি, যেমন ধরেন আপনারা ইন্টারমিডিয়েটে আপনাদের কলেজগুলোতে ওইভাবে এক্সপেরিমেন্ট করায় না, কিছু কিছু কলেজ খুব ভালোভাবে এক্সপেরিমেন্টগুলো করায়, বাট বেশিরভাগ কলেজগুলোতে কিন্তু এক্সপেরিমেন্ট করায় না। এইটা আসলে টাকা রাখা লাগে কিনা এই ইস্যুটা খুব প্রযোজ্য হয় অনার্স লেভেলের স্টুডেন্টদের জন্য। যেমন অনার্স লেভেলে আমাদের অনেকগুলো সল্ট, অনেকগুলো লবণ দেওয়া থাকে, এর মধ্যে লবণ শনাক্ত করতে বলে। সেক্ষেত্রে ওই যে পিয়ন মামা থাকে বা কিছু এই টাইপের যারা থাকে, এদেরকে হচ্ছে অল্প কিছু টাকা দিলে এরা লবণের আইডেন্টিটি বলে দেয়, ফলে হয় কি আমাদের কাজগুলো সহজ হয়ে যায়। যাই হোক, আপনাদের তো এক্সপেরিমেন্ট লাগে না, তারপরেও হচ্ছে পকেটে অ্যাটলিস্ট কিছু 50 টাকা 100 টাকা রেখে নেবেন, যাতে ওইখানে পিয়ন মামারা যে আপনাদের জন্য কাজ করবে না, কিন্তু বলা হয় এরকম যে পিয়ন মামাদের খুশি করার জন্য আর কি। সো এটার উত্তর হলো যে পকেটে কিছু টাকা 50-100 টাকা আপনি রেখে নিতে পারেন। কলেজের হচ্ছে এক্সপেরিমেন্ট যদি না করে তাহলে করণীয় কি? দেখেন আমি একটু আগে বললাম যে বেশিরভাগ কলেজে কিন্তু এক্সপেরিমেন্টগুলো করায় না, তো প্র্যাকটিক্যাল করায় না। সুতরাং আপনি যদি প্র্যাকটিক্যাল সম্পর্কে ধারণা নিতে চান, ইউটিউবে অসম্ভব বা অসংখ্য রিসোর্স আছে। আপনি ওইখান থেকে হচ্ছে প্র্যাকটিক্যাল দেখে ওই লবণের কালার কেমন হয় এই সম্পর্কে আপনি ধারণা নিতে পারেন। আরও একটা ব্যাপার মনে রাখবেন, সেটা হচ্ছে আপনাদের কেমিস্ট্রি হচ্ছে ফার্স্ট পেপারে গুণগত রসায়নের যে দ্বিতীয় চ্যাপ্টারটা, যেটা ওইখানে আপনি দেখবেন অ্যানায়ন এবং ক্যাটায়নের লবণের বা শনাক্তকরণ অর্থাৎ বিভিন্ন কালার লেখা আছে। আপনি দয়া করে হচ্ছে আপনারা যে ধাতব আয়ন বা অ্যানায়ন হোক ক্যাটায়ন হোক, এই যে লবণগুলো আছে সেগুলোর হচ্ছে কালারগুলো একটু পড়ে যাবেন বা দেখে যাবেন, আপনাকে ওইখান থেকে প্রশ্ন করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর ভাইভা কেমন প্রশ্ন হয়, আমি বারবার এর আগেও বলছি যে ভাইভা প্রশ্ন হয় দুই ধরনের। একটা হচ্ছে আপনার সম্পর্কে, আপনার পার্সোনালিটি সম্পর্কে সে জানতে পারে, আপনার পার্সোনাল কিছু ইস্যু সম্পর্কে জানতে পারে, বা ফ্যামিলি ইস্যু জানতে পারে। ফ্যামিলি ইস্যু বলতে আসলে ডিপলি কিছু না, জাস্ট নর্মালি আপনার আইডেন্টিটি জানতে চাইতে পারে, অলরেডি যেটা আলোচনা করে ফেলছি। আর একটা প্রশ্ন হতে পারে একাডেমিক বলতে আমি বোঝাচ্ছি যে যেটার উপরে আপনি যে এক্সপেরিমেন্টটা আপনি লিখলেন সেই এক্সপেরিমেন্টের উপরে আপনার কোয়েশ্চেন আসতে পারে। সো এই পর্যন্ত। আরো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আপনি অবশ্যই নিচে কমেন্টস বক্সে লিখতে পারেন। তবে আরেকটা খুব জরুরি কথা, সেটা হচ্ছে যে ইতিবাচক আচরণের মধ্যে আমরা যদি একটু ইনক্লুড করি যে আপনাকে অবশ্যই হচ্ছে পোলাইট এবং ডিসেন্ট ওয়েতে কথা বলতে হবে, আপনার চেষ্টা করতে হবে। কারণ দেখেন, সম্মান প্রদর্শন করাটা আসলে খুব জরুরি। প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেক্টরে আপনার সম্মান প্রদর্শন করা জরুরি। আমরা আরো একটা গুরুত্বপূর্ণ আমার পক্ষ থেকে সাজেশন হচ্ছে যে সম্মান প্রদর্শনটা শুধুমাত্র যেন এই প্র্যাকটিক্যাল বোর্ডটা জুড়ে না হয়, এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটাকে কেন্দ্র করে না হয়। সম্মান প্রদর্শনটা হচ্ছে সব সময়, সর্বক্ষেত্রে, সর্ব জায়গায় করা উচিত। একজন শিক্ষক আপনাকে হচ্ছে শেখাচ্ছে, একজন শিক্ষক সে আপনাকে শেখাচ্ছে, শেখানোর জন্য দাঁড়াচ্ছে। সো তাকে যদি আপনি সম্মান না করেন, তাহলে আপনি ভালোটা নিবেন কিভাবে, ভালোটা শিখবেন কিভাবে, সে আপনাকে আগ্রহ নিয়ে কেন শেখাবে, কিভাবে শেখাবে? আপনাদের স্টুডেন্টদের অনেকের অনেক ধরনের কমপ্লেইন থাকে অনেক শিক্ষককে নিয়ে, যে অনেকে হচ্ছে নীতি বিবর্জিত কাজ করে। এখন কথা হচ্ছে কি দেখেন, যে সবাই ভালো হয় না, সবাই ভালো হয় না, আবার সবাই খারাপ হয় না। আপনি ওই সামান্য কয়েকজন শিক্ষককে, নীতি বিবর্জিত শিক্ষককে যদি মানে কেন্দ্র করে, তাদেরকে সেন্টার করে আপনি যদি সকল টিচারের সাথে খারাপভাবে ব্যবহার করার চেষ্টা করেন, আচরণ করেন, সেটা মোটেও হচ্ছে সমীচীন হবে না। সুতরাং আপনারা চেষ্টা করবেন হচ্ছে শুধুমাত্র ভাইভা বোর্ডে না, আপনাদের লাইফের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা শিক্ষককে সম্মানের সাথে দেখতে, সম্মানের চোখে দেখতে, সম্মানের সাথে তাদের সাথে হচ্ছে ইন্টারাকশন করার জন্য আমার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।